হ্যালো সবাইকে, আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। ফোনের মধ্যে আজকের পর্বে আপনারা দেখবেন রুচিতা বর্ষার রুমে আসলো, এসে বলল, বর্ষা বলল, বলো রুচিতাদি। সে বলল, তুমি কাল থেকে উপোস করে আছো, আজকে সকাল থেকে কিছু খাওনি, তবে তো অসুস্থ হয়ে পড়বে। তখন ফিকলু আসলো রুমে। ধরো খাবারটা খেয়ে নাও। বর্ষা বলল, আমার ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না। রুচি বলল, বর্ষা এরকম না খেয়ে থাকলে চলবে বলো তো? আচ্ছা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বর্ষা বলল, না না রুচিটাদি, দেখো আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে একটু একা ছেড়ে দিবে। রুচি বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার খিদে পেলে আমাকে বলবে। সে যখন রুম থেকে বের হবে তখন দেখলো পিকলু দাঁড়িয়ে আছে বর্ষার রুমের দরজার সামনে। পিকলু বলল, দাও আমাকে থালাটা দাও। রুচি বলল, হ্যাঁ তুই চেষ্টা করে দেখ খাওয়াতে পারিস কিনা। পিকলু বলল, খেয়ে নে বর্ষা, সবাই মেসোমশাইকে নিয়ে চিন্তায় আছি, এর মধ্যে তুই যদি অসুস্থ হয়ে যাস। বর্ষা বলল, ডোন্ট টক টু মি। বর্ষা বলল, কেন এসছিস আমার ঘরে? পিকলু বলল, না আসলে আমি। বর্ষা বলল, একটা কথাও বলবি না তুই? নিজে তো একটা কথা বলতে গিয়ে তোতলাস, এখন আবার এসে সিম্পাথি দেখাচ্ছিস? আমি কি টাক খুঁজছি মাথা রেখে কাদার জন্য? পিকলু বলল, না না বর্ষা, তুই আমাকে বলছিস আসলে আমি। তখন বর্ষা রেগে বলল, জাস্ট শাট আপ। আমার বর আমাকে রেখে চলে গেছে আর তোর চান্স আছে জন্য খাবার থালা নিয়ে আদিক্ষেতা করতে আসছিস? এটা বলে বর্ষা খাবারের থালাটা ফেলে দিল। পিকলু বলল, বর্ষা তুই শান্ত হ, দেখ। বর্ষা বলল, শান্ত হব আমি? শান্ত হব? ন্যাকামি করিস না পিকলু, তুই আগে আমার বন্ধু ছিলি কিন্তু এখন সেটাও নস। তোর মতো কাপুরুষকে আমি ঘৃণা করি, আমি ঘেন্না করি। আই জাস্ট হেট ইউ, গেট আউট। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা আমার রুম থেকে। পিকলু, কিরে তোর বুঝি বাংলা বুঝতে সমস্যা হচ্ছে? আমি বলছি আমার ঘর থেকে বেরিয়ে যা, গেট আউট। পিকলুকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিল, বের করে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলো, আর কখনো আসবি না। পিকলু দরজার বাহির থেকে বলছে, আই এম সরি বর্ষা। এদিকে উঠোনে বসে সৃজনের মা কাঁদছে। সৃজনের জেঠু বলল, মান এটা কি? ছোচা উকিলদের বাড়ি তো রাজবিহারীতে, কন্যা সৃজন এখনো বাড়ি আসছে না কেন? রুচি বলল, বাবা এখন তো অফিস ছুটির সময়, হয়তো জ্যামে আটকে গেছে। তখনই পর্ণা সৃজন বাড়িতে আসলো। রুচি বলল, ওই তো পর্ণা সৃজন বা। সৃজনের মা ছেলের হাত ধরে বলল, বাবু এদিকে আয়, বাবু কালকে তো বাবু ছাড়া পেয়ে যাবে তো। সৃজন বলল, না। সৃজন বলল, না মা, ছাড়াতে পারবো না। সৃজনের জেঠু বলল, তাহলে তো মেজর তো জামিন হবে না। সৃজনের জেঠু পর্ণার কাছে যেয়ে বলল, পর্ণা তুমি বরঞ্চ একটা ভালো উকিল দেখো। সৃজনের মা চুপচাপ কান্না করতে লাগলো। আর পর্ণা বলল, জেঠু আমরা তো অনেক উকিলকে দেখে আসলাম, কিন্তু কেউ তো কেসটা হাতে নিতে চাচ্ছে না। তাহলে জেঠু বলল, মান এটা জানি না কেন নামটা শুনে প্রথমে নাকচ করে দিচ্ছে, আমি যে এখন কি করব মাথায় কাজ করছে না, কিছুই বুঝতে পারছি না। সৃজন রচিকে ইশারা দিয়ে বলল পর্ণাকে সামলাতে। সৃজনের মা পেছন থেকে এসে বলল, তোমার নাটক শেষ হয়ে গেছে পর্ণা? ও তোমরা কেউ কিছু বুঝতে পারছো না তাই না? আমি তো প্রথম থেকেই জানতাম এরকমই একটা ঘটনা ঘটবে। ও শুধু মুখে বড় বড় কথা, কাজের বেলায় লবডঙ্কা। এরকম মুখে মুখে বান মারার কথার জন্যই না আমার বাবুর বাবা না মেয়েটারও এরকম হয়েছে। আমি যদি অর্ণবের হাতে পায়ে ধরে আমার মেয়েটাকে শ্বশুর বাড়িতে পাঠাতে পারতাম, তোমার মুখ শুদ্ধির জন্য আমি সেই জায়গাটাও করতে পারি নাই। মিনা বললে, 2 দিনে বাবুর বাবাকে ছেড়ে আনবে? 2 দিনে? যেন মা রেগে বলল, কেন দাঁড়িয়ে আছো তুমি এখানে? কিছুই তো করতে পারো না। তোমার এক্ষুনি আমার সঙ্গে বর্ষার শ্বশুর বাড়িতে গিয়ে বর্ষার শাশুড়ি পায়ে পড়ে বলা উচিত বর্ষাকে যেন ওরা এসে নিয়ে যায়। এটাই করবে, চলো তুমি। পর্ণাকে টানাটানি করতে লাগলো সৃজনের মা। তখন খেপে এসে বলল, মা করছো কি তুমি ওকে নিয়ে? যেন মা বলল, বাবু। সে বলল, পর্ণা তুই এক্সাইটেড হোস না, নে জলটা খেয়ে নেই। পর্ণা বলল, না খাবো না। সৃজন বলল, মা এই 2 দিন আগে তুমি বলছো বাবুর বাবু আসছে, পর্ণাকে খুব যত্নে রাখতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, আর তুমি এখন পর্ণার উপর চোটপাট করছো। পর্ণা কিছু বলতে গেলে রুচি বলল, পর্ণা জলটা খা। সৃজন বলল, একটা কথা জেনে রাখো মা, তুমি বাড়ির বাকিরা বাবার জন্য কষ্ট পাচ্ছ, তা করছো, কিন্তু পর্ণা এই অবস্থায় যেটা করছে সেটা একবারও ভেবে দেখেছো? ও নিজের স্বার্থের বাহিরে বাবাকে ফিরিয়ে আনার জন্য প্রাণপণ লড়াই করছিল।
ওকে দোষ দেওয়ার আগে একবারও ভেবে দেখেছো তুমি? কন্যা ছাড়া বাবাকে বাড়িতে ফিরিয়ে আনার আর কোনো আশা আছে তোমার কাছে? বলো। সৃজনের মা সৃজনের দিকে তাকিয়ে আছে। সৃজনের জেঠু এসে বলল, হায় রে বাইপো, তোরা যে বলছিস কোনো উকিল তোদের দিকে তাকাবে না, দাঁড়াবেও না, তাহলে কালকে কোর্টে কি হবে? সৃজন বলল, সেটাই তো ভাবছি জেঠু। কাল তো কেসটা কোর্টে ডিরেক্টলি প্রডিউস করবে, আর সরকার যে উকিল দিবে সে বাবার হয়ে তো কোনো কথাই বলবে না। এখন আমাদের উকিলের দরকার। বাবার জন্য আমরা যদি কোনো উকিল না পাই তাহলে জেঠু বলল, হ্যাঁ রে সৃজন, মেজর হয়ে যদি কোনো উকিল না দাঁড়ায় তাহলে মেজো তো গো হারান হারবে। পর্ণা বলল, না জেঠু, বাবা হারবে না, আমরা উকিল দেখব। রুজি বলল, কিন্তু পর্ণা তুই যে বলছিস কেউ রাজি হচ্ছে না, তাহলে লড়বে কে? এখন একমাত্র একজনে রয়েছে, পর্ণা বলল, যে আমাদেরকে সাহায্য করতে পারে। কাল সকালবেলা আমাদেরকে সেখানে যেতে হবে। সৃজন বলল, কার কথা বলছো তুমি পর্ণা? পরের দিন সকালবেলা। সৃজনের মা সৃজনের জেঠুকে বলল, আমি বলছি দাদা, পর্ণার আশায় বসে থাকাটা আমাদের ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। বর্ষা বলল, তাহলে তুমিই যাও মা। নৌকিন যখন লড়ছে না আর বদিবাইয়ের উপরও যখন তোমার ভরসা নেই, তখন তুমিই বাবার হয়ে কেসটা লড়ো। তখন মা বলল, বর্ষা। সৃজনের জেঠু বলল, কাল সকাল ধ্যাসরামো শুরু করো না তো, রাত থেকে ভেবে ভেবে করে আমার মাথা খেয়ে ফেলছো। এইদিকে তোমরা ভকর ভকর করে করে আমার ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছ, আর কয়েক ঘন্টার মধ্যে কোর্টে কেস উঠবে। পর্ণা গেছে উকিলকে রাজি করাতে, আদৌ রাজি করাতে পারবে কিনা কে জানে। পর্ণা এসে বলল, উকিল রাজি জেঠু। সে বলল, কোন উকিল? পর্ণা ফুলকির ননদকে নিয়ে আসলো উকিল, ধানুকে। জেঠু বলল, কোথায় থেকে এই পুচকি মেয়েটাকে ধরে আনলে? পর্ণা বলল, জেঠু ও পুচকি হতে পারে কিন্তু সাংঘাতিক বুদ্ধি, আপনি দেখবেন ও বাবাকেও কিন্তু ঠিক ছাড়িয়ে আনতে পারবে। যেন মা এসে বললো, তুমি পারবে বাবুর বাবাকে ছেড়ে আনতে? উনি খুব ভালো মানুষ, কিছু করেনি। ধানু বলল, আমি শুনেছি, পর্ণা দিয়ে আমাকে সবটা বলেছে। দাদা ভাইয়ের কেসটা আমি একা লড়িনি, ফুলকি আমাকে সাহায্য করেছিল, তাই আমি জিততে পেরেছি। পর্ণা বলল, ধানু তুমি কোনো চিন্তা করো না, রোহিতের কেসে যেমন ফুলকি তোমায় সাহায্য করেছিল, বাবার কেসও আমি তোমাকে সাহায্য করব, কিন্তু যেভাবে হোক এই কেসটা আমাদের জিততেই হবে। পর্ণা মনে মনে ভাবছে, যাই হোক না কেন বাবাকে তো আমি ছাড়িয়ে আনবই। সবাই কোর্টে আসলো। ধানু পর্ণাকে বলল, পর্ণা দি, আমার না খুবই টেনশন হচ্ছে, আমি পারবো তো? পর্ণা বলল, তোমাকে যে পারতেই হবে, এভাবে হোক এই কেসটা জিততেই হবে আমাদের। আমি তো সবসময় আছি তোমার পাশে, তোমাকে সাহায্য করার জন্য। এতক্ষণ তোমাকে যা যা বললাম সেগুলো মনে রেখে কিন্তু। একজন বলল, অভিযুক্ত অনিমেষ দত্তকে হাজির করা হোক। একজন উকিল এসে সামনে দাঁড়িয়ে বলল, ইউর অনার, আমি প্রথমে আদালতের কাছে একটা আর্জি করব। কেসের শিরোনাম রক্ষকই বক্ষক। বেশ, দত্ত লোকটি পেশায় একজন ব্যাংকার, কিন্তু বলতে বাধ্য নেই উনি অত্যন্ত অসৎ জোচ্ছল। ধানু বলল, অবজেকশন মাই লর্ড, অবজেকশন সাস্টেন্ড। আমার মক্কেল শ্রী অমিতেশ দত্ত শুধু মিথ্যা অভিযোগ আনলেন, সেই অভিযোগ এখনো প্রমাণ হয়নি। তাই খুনের আসামিকে যেমন খুনি বলা যায় না, তাই একজন সৎ মানুষকে অসৎ বলার কারণে উকিলবাবুর ভাবা উচিত। তার অভিযোগ প্রমাণ সক্ষম দিতে হবে। সর্বপক্ষের উকিল বলল, ইউর অনার, আমার বন্ধু সিনেমার ডায়লগ মেরে হাততালি কুড়াতে পারেন, কিন্তু এটা সিনেমা নয়। লোকটাকে সৎ ভালো মানুষ বলছে। ব্যাংকার অমিতেশ দত্ত নিজের কর্মকুশলতাকে কাজে লাগিয়ে তারা মানুষকে ঠকিয়েছেন। তাদের মাথার গাম পায়ে ফেলে রোজগার করা টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছেন। এই টাকার অঙ্কটা দাঁড়িয়েছেন 3 লাখ টাকা। আরও বলল, অবজেকশন মাই লর্ড। মিলর্ড বলল, অবজেকশন আওয়ার ওন। অপাশে উকিল বলল, থ্যাংক ইউ মাই লর্ড। অনিমেষ দত্তর কেসে কমপ্লেনগুলো পুলিশ আপনার কাছে জমা দিয়েছেন, দেখে নেবেন। বাকি পর্ব দেখতে সাথেই থাকুন, চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।